আউবোর নীতিটি হলো কোন পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে এটি নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করবে, পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এই অরবিটালের শক্তি n প্লাস l এর উপর ভিত্তি করে নির্ণয় করা যায়। আমরা যদি দেখি, আমরা কোয়ান্টাম সংখ্যা উপর ভিত্তি করে আমরা দেখছি যে 1 এর ক্ষেত্রে 1s, 2 এর ক্ষেত্রে 2s, 2p, 3 এর ক্ষেত্রে 3s, 3p, 3d, 4 এর ক্ষেত্রে 4s, 4p, 4d এবং 4f, 5 এর ক্ষেত্রে 5s, 5p এভাবে চলতে থাকে। আমরা কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে জেনেছি যে 1 এর ক্ষেত্রে 1s অরবিটাল অ্যাভেলেবল, 2 এর ক্ষেত্রে 2s, 2p প্রযোজ্য, 3 এর ক্ষেত্রে 3s, 3p, 3d এবং 4 এর ক্ষেত্রে 4s, 4p, 4d এবং 4f। এভাবে করে আমরা যদি কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে অরবিটালগুলোর দিকে লক্ষ্য করি, এখন আউবোর নীতি অনুসারে ইলেকট্রনগুলো প্রবেশ করবে তাদের শক্তির উপর ভিত্তি করে, আর এই শক্তি নির্ণয় করা হয় n প্লাস l এর উপর ভিত্তি করে। n প্লাস l হলো, আমরা এখানে যদি আমরা n প্লাস l এর মানগুলো লিখি তাহলে দেখব 1s এর ক্ষেত্রে n প্লাস l এর মান হবে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। আমরা এখানে জানি যে যদি s অরবিটাল হয়, s অরবিটালের জন্য l এর মান হবে 0, p অরবিটালের ক্ষেত্রে l এর মান 1, d অরবিটালের ক্ষেত্রে l এর মান 2 এবং f অরবিটালের ক্ষেত্রে l এর মান 3। এই সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর উপর ভিত্তি করে আমরা এই অরবিটালের যে নামগুলো আছে সেগুলো আমরা জাস্ট লিখছি এখানে। আর এখানে l এর মান হচ্ছে প্রথম যে সংখ্যাটা আছে 1s, এখানে n এর মান 1। আর 1s এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 1, 2s এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 2, 2p এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 3, 3s এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 3, 4p এর ক্ষেত্রে 3p এর ক্ষেত্রে পাচ্ছি আমরা 4, 3d এর ক্ষেত্রে পাচ্ছি 3 প্লাস 2 অর্থাৎ 5, 4s এর ক্ষেত্রে 4 প্লাস 0 4, 4p এর ক্ষেত্রে 4 প্লাস 1 5, 4 এর ক্ষেত্রে 4 প্লাস 2 6, 4f এর ক্ষেত্রে 4 প্লাস 3 7, 5s এর ক্ষেত্রে 5 প্লাস 0 5, 5p এর ক্ষেত্রে 5 প্লাস 1 6। এটি হচ্ছে n প্লাস l এর মান। n প্লাস l এর উপর ভিত্তি করে যদি অরবিটাল গুলোকে সাজাই তাহলে আমরা দেখব শুরুতে আসতেছে সবচেয়ে শক্তি কম কার। এখানে বলে রাখা উচিত যে n প্লাস l এর যে শক্তি কমটা সেটি হলো n প্লাস l এর মান যার বেশি তার শক্তি বেশি এবং n প্লাস l এর মান যার কম তার শক্তি কম। এভাবে যদি আমরা দেখি তাহলে এখানে n এর মান n প্লাস l এর মান সর্বনিম্ন হচ্ছে 1s, এক্ষেত্রে এটা হবে এর শক্তিটা সবচেয়ে কম হবে। এরপরে হচ্ছে 2s, 1s এর পরে 2s। এখন 2p এবং 3s এর ক্ষেত্রে আমরা 2p এবং 3s এর ক্ষেত্রে যদি লক্ষ্য করি, দুই ক্ষেত্রেই n প্লাস l এর মান হচ্ছে একই, দুই ক্ষেত্রে n প্লাস l এর মান হচ্ছে 3। যখন n প্লাস l এর মান একই হবে সেক্ষেত্রে যে অরবিটালের n এর মান বেশি তার শক্তি বেশি বলে ধরে নেওয়া হবে। যেহেতু 2p এবং 3s এর ক্ষেত্রে n এর মান বেশি 3s এর ক্ষেত্রে, এ কারণে 3s এর শক্তি 2p অপেক্ষা বেশি। অর্থাৎ এরপরে আমরা লিখব 2p, এরপরে 3s, 3s এর পরে আমরা 4 যুক্ত দেখতেছি দুটা, 3p এবং 4s। এই দুটোর মধ্যে একইভাবে আমরা যেহেতু দেখছি যে 3p এর ক্ষেত্রে n এর মান কম এজন্য এর শক্তি কম, 4s এর ক্ষেত্রে 4 n এর মান বেশি কারণে শক্তি বেশি। অর্থাৎ এরপরে আমরা লিখব 3p, 3p এর পরে আসবে 4s। এখন 5 এর ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা 5, এখানে একটা 5 এবং এখানে একটা 5। এই তিনটার মধ্যে এটা আগে হবে, 3d টা আগে, এরপরে 4p, এরপরে 5s। এভাবে করে আমরা অরবিটালের শক্তির ক্রমটা দেখতে পারি। আউবো নীতি, আউবো নীতিতে আউবো হচ্ছে একটি জার্মান শব্দ যার অর্থ হচ্ছে নিম্ন থেকে উচ্চ ক্রম। আউবো নীতিটি হলো কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে এটি প্রথমে নিম্ন শক্তির অরবিটাল এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। এটি হলো আউবো নীতি। আউবো নীতি অনুসারে অরবিটালের শক্তি ক্রমটি দেখার জন্য আমরা n প্লাস l এর সহযোগিতা নিতে পারি। n প্লাস l এর মানের উপর ভিত্তি করে আমরা অরবিটালের শক্তি নির্ণয় করতে পারি। এক্ষেত্রে নিয়মটি হচ্ছে
যে সকল অরবিটালের n প্লাস l এর মান বেশি তার শক্তি বেশি, এবং যে সকল অরবিটালের n প্লাস l এর মান কম তার শক্তি কম। এখানে বলে রাখা উচিত যে যখন n প্লাস l এর মান উভয় অরবিটালের ক্ষেত্রে একই হবে, সেক্ষেত্রে যে অরবিটালে n এর মান কম তার শক্তি কম, এবং যে অরবিটালে n এর মান বেশি তার শক্তি বেশি হিসেবে ধরে নেওয়া হবে। আমরা যদি এই হিসাবে ইলেকট্রন এই হিসেবে যদি আমরা অরবিটাল গুলোকে সাজাই, তাহলে আমরা দেখব এক্ষেত্রে 1s এর পরে 2s 2p 3s 3p 4s 3d 4p 5s এভাবে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের আউটবাউ নীতি। এই আউটবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাস করার ক্ষেত্রে আমাদের কোয়ান্টাম সংখ্যার আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে একটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, এফ অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি। এই অরবিটালের যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, এটি আমরা কোয়ান্টাম সংখ্যা কনসেপ্ট যেখানে আমরা পড়েছিলাম সেখানে আসলে আমরা জেনে আসি। তারপর যারা তোমরা কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টটা ক্লিয়ার না, তারা কোয়ান্টাম সংখ্যার যে ভিডিওগুলো আছে সেই কোয়ান্টাম সংখ্যার ভিডিওগুলো দেখে দিলেই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে প্রবলেমগুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা যদি নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করি, নাইট্রোজেন 7, তাহলে দেখবো এক্ষেত্রে 1s। এখানে একটা টেকনিক মনে রাখা উচিত, যদি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখি যে ইলেকট্রন সংখ্যাটা হচ্ছে 10 এর কম, 10 এর কম যদি হয় তাহলে সাধারণত আমরা 2p পর্যন্ত আমরা যেতে গেলেই হয়ে যায়। 1s 2s 2p, এখানে ইলেকট্রন দুইটা, এখানে দুইটা, চারটা, আর থাকতেছে কয়টা, সাতটা, তিনটা থাকতেছে। এটি হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতি অনুসারে। আমরা যদি আরেকটা দেখি 15 ফসফরাস, 10 এর উপর, 10 পর্যন্ত মানে হচ্ছে আমাদের 1s 2s 2p পর্যন্ত যেতেই হবে, তার মানে 2 2 6, এখানে 10। এরপর উপরে যাব, এরপরে আমাদের 2p এর পরে ইলেকট্রন যাবে 3s এর ক্ষেত্রে, আমরা 3s এ দিলাম, 3s এ ইলেকট্রন দিতে পারে দুইটা, 12টা হলো, এখনো ইলেকট্রন আছে। এরপরে আমাদের 3s এর পরে যাবে 3p, এরপর লিখবো আমরা 3p। 3p এর ক্ষেত্রে কত হবে, এখানে 12 আর 3টা থাকতেছে 15। তো এটি হচ্ছে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতি অনুসারে। আউটবাউ নীতি থেকে একটি প্রশ্ন খুব বেশি করা হয়, সেটি হলো, প্রশ্নটা আসে এভাবে, পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কি। জ্ঞানমূলক প্রশ্নে আউটবাউ নীতি কি এটা আসে, আর অনুধাবনমূলক প্রশ্নে এই প্রশ্নটা খুব বেশি আসতে দেখা যায়। পটাশিয়াম এর 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? এই প্রশ্নটি আমরা আউটবাউ নীতি যদি আমরা জানি তাহলে সহজেই করতে পারি। আউটবাউ নীতিটি হলো, কোন মৌলের পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথম দিকের অরবিটাল গুলো শক্তি কম, 1s এর পরে 2s, এরপরে 2p, এরপরে 3s 3p 4s 3d। আমাদের মূলত এখানকার যে প্রশ্নটা আছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমাদের এই দুইটা 4s এবং 3d, এই দুইটা অরবিটালকেই আসলে মার্ক আপ করা হচ্ছে। আমরা আউটবাউ নীতি অনুসারে এটি সহজেই ব্যাখ্যা দিতে পারি। যেহেতু 4s এবং 3d এর মধ্যে 4s এর ক্ষেত্রে n প্লাস l এর মান 4 এবং 3d এর ক্ষেত্রে n প্লাস l এর মান 5। আমরা আউটবাউ নীতি অনুসারে জানি ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। যেহেতু 4s এবং 3d এর মধ্যে n প্লাস l এর মান কম 4s এর ক্ষেত্রে, এ কারণে 4s এর শক্তি কম, এ কারণে লাস্ট ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s অরবিটালে যাবে। এই কারণেই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটি হবে 1s2 2s2 2p6, 10 হয়ে গেছে, 3s2 3p6 এবং 4s1। এটি হচ্ছে
পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন তার কারণ। এরপরে আমাদের এখানে আরেকটি প্রশ্ন খুব আসতে দেখা যায়, সেটি হলো, প্রশ্নটা হয় এরকম, কপার, ক্রোমিয়াম এই দুইটি মৌলের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউবো নীতি মেনে চলে কিনা এটা ব্যাখ্যা করতে বলে। তো আমরা যদি নীতিটাতে যাই, আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, আমরা ক্রোমিয়াম জানি 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। লেখার ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটা মেনটেন করব, 2, 3, 4 এভাবে মেনটেন করব। 4s আগে 3d পরে এটা লেখা যাবে না। আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে খেয়াল করছি যে ইলেকট্রন দেওয়ার ক্ষেত্রে আগে আমরা 4s ইলেকট্রন দিব, তারপর ইলেকট্রন দেবো 3d দিব। সেই হিসাবে যদি আমরা ইলেকট্রন দেই, তাহলে দেখবো এখানে টোটাল 18টা ইলেকট্রন হয়ে গেছে। এখানে যদি আমরা 2টা দিই 20টা হচ্ছে, এখানে আমরা দেবো তাহলে 4টা। এটা হওয়া উচিত ছিল। আউবো নীতি অনুসারে এটি ক্রোমিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা হুন্ডের নীতি অনুসারে জানি D4 এবং D4 এবং D9 এই দুই অরবিটালটি খুবই অস্থিতিশীল হওয়ার কারণে এই দুইটি অরবিটাল এক্সিস্ট করে না। এ কারণে 3d4 এবং 3d9 অর্থাৎ D4 এবং D9 এই দুইটি অরবিটাল এর শক্তিটি, এর স্থিতিশীলতা খুবই কম হওয়ার কারণে এই ক্ষেত্রে যেটা কাজ করতে হয়, পার্শ্ববর্তী s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে 3d4টা 3d5 করতে হয়। তার মানে আমাদের নরমালি ইলেকট্রন বিন্যাসটা হওয়ার কথা ছিল D4 4s2, কিন্তু সেটা না হয়ে হচ্ছে 3d5 4s1। যেহেতু আমরা এই একটু কারেকশন করলাম বা একটু চেঞ্জ করলাম, এ কারণে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম। ঠিক একইভাবে আমরা যদি কপারের ইলেকট্রন বিন্যাসটি খেয়াল করি, কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s। এখানে আমরা যদি দুটো ইলেকট্রন দিই তাহলে থাকে 9। আউবো নীতি অনুসারে এটি হচ্ছে কপারের ইলেকট্রন বিন্যাস। কিন্তু আমরা একটু আগে বললাম যে হুন্ডের নীতি অনুসারে D4 এবং D9 এই দুইটি অরবিটালের শক্তি স্থিতিশীলতা খুবই কম হয়, এই দুইটি অরবিটাল এক্সিস্ট করে না। এক্ষেত্রে পার্শ্ববর্তী যে s অরবিটাল আছে, সেই পার্শ্ববর্তী s অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে D9 যেটা ছিল সেটা D10 করতে হয়। এই কারণে এটিও, যেটা আমরা কারেকশন করছি, এই কারণে এটিও হলো আউবো নীতির ব্যতিক্রম। অর্থাৎ আমরা যদি দেখি যে আউবো নীতি মেনে চলে না 1 থেকে 30-এর মধ্যে মৌলটার মধ্যে যদি হয়, তাহলে আমরা বলবো ক্রোমিয়াম এবং কপার। ক্রোমিয়াম কেন মেনে চলে না? কারণ এখানে D4 আছে, D4টা 5 হয়ে যায়। আবার কপার মেনে চলে না কেন? কারণ এখানে D9 আছে, অর্থাৎ D9 থেকে D10 হয়ে যায়। দুই ক্ষেত্রে যেহেতু আমরা এই কারেকশনটা করতেছি, এই কারণে কপার এবং ক্রোমিয়াম স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটি, অর্থাৎ আউবো নীতি অনুসারে স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস মেনে চলে না। এ কারণে এই দুটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। মূলত এই চ্যাপ্টারের আউবো নীতি থেকে এই প্রশ্নগুলো খুব বেশি আসতে দেখা যায়। 1, আউবো নীতি কি? আউবো নীতিটি ব্যাখ্যা করুন। 3, প্রশ্ন আসতে পারে যে আউবো নীতি অনুসারে কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস লিখুন। এরপরে যে প্রশ্নটা আসে সেটি হলো যে পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি, অর্থাৎ 19তম ইলেকট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন? আমরা ব্যাখ্যা করে নিলাম। এরপর আরেকটা প্রশ্ন আসে, কপার ও ক্রোমিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম কেন? উদ্দীপকে এই মৌলগুলো দেওয়া থাকবে 24 এবং 29। সেক্ষেত্রে বলতে পারে যে কোনটির ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস হয় না, অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কোনটি। এটা আমরা আউবো নীতি অনুসারে এই প্রশ্নগুলোই বেশি আসতে দেখা যায়। তো আমরা আজকের ক্লাসের মাধ্যমে যে আউবো নীতি অনুসারে যে প্রশ্নগুলো আসে এবং এদের ক্ষেত্রে ব্যাখ্যাটা কেমন হয়, আশা করি তোমরা বুঝে গেছো। এটি হলো আউবো নীতি। আমরা এর পরের ক্লাসগুলোতে আমরা অন্য নীতিগুলো নিয়ে হাজির হব। ধন্যবাদ।